ছোটবেলার কথা যদি বলি, যে গ্রামে জন্ম, আমি একদম অজপাড়াগায় আমার জন্ম, পাবনা। আমারও জন্ম কিন্তু পাবনাতে, গ্রামে, পাশাপাশি দেশি ভাই। চঞ্চল চৌধুরীর অনুভূতিটা কি ছিল যে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে একজন অভিনেতা হিসাবে? প্রথম দিকে যখন আমি মঞ্চে কাজ শুরু করি, ওই মঞ্চে দাঁড়ালে পরেই হাত পা কাঁপতো। তা ওই সমস্ত কাজই আমাকে করতে হতো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা। এটা দীর্ঘদিন, এটা বললাম প্রায় 10 বছরের মতো এটা করেছি। এই জিনিসগুলো কিন্তু দর্শক জানে না যে চঞ্চল চৌধুরী আসলে কতটা স্ট্রাগল করছে। একটা বাথরুম ক্লিন থেকে যদি ঝাড়ু দিয়ে আজকে এখানে ওয়ার্ল্ডের রাজধানী আমেরিকা, সেখানে এসেও আপনি রাজ করতেছেন, মুভি করবেন। সারা রাত ঘুম হলো না, 7টায় কল ছিল, আমি 6টার মধ্যে গিয়ে হাজির। আমার আর সহ্য হচ্ছে না। এটা না শুধু প্রথম দিন না, যেমন আজকে আপনার সামনে বসে কথা বলছি, এখনো কিন্তু আমার বুকের মধ্যে ধুক 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 করছে। প্রিয় দর্শক, আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে আমি আকাশ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন অতিথিকে আমরা ইনভাইট করেছি এবং তার কথা শুনবো। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, সঙ্গীত শিল্পী, যে মানুষ এ পর্যন্ত আয়নাবাজি দিয়ে পুরা দর্শক উৎপাত করেছে, হাওয়ায় উড়ে গিয়েছে এবং মন পুরাতে 18 কোটি মানুষের মনকে সে পুড়িয়েছিল, সেই আর কেউ নয়, আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী। আমরা পেয়েছি আজকে নিউ ইয়র্কে। আমরা শুনবো কিভাবে একজন চঞ্চল চৌধুরী হয়ে উঠেছেন, তার গল্প। সঙ্গেই থাকুন এটিভিএস। প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু আপনার লুক ডিফারেন্ট থাকে, আমরা যতগুলো দেখেছি। চেষ্টা করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হাওয়াতে যে আপনি কাজটা করেছেন, এটা তো স্যালুট জানানো কাজ। যে পান খেয়ে, এটা আমার ওয়াইফই বলছে যে চঞ্চল ভাই এত কঠিন, মানে এরকম ক্যারেক্টারে কাজ করা সাধারণত যে কোনো অ্যাক্টরকে দিয়ে হবে। হাওয়ার সময় মানে চুলের যে আমরা ইয়ে করলাম, তারপর গায়ের যে মেকআপ ছিল ফেসে, সেটা তো দর্শক দেখেছেন। আর দাঁতটাকে আমি মানে কালো করার জন্য সেই সময় আমরা 45 দিনের মতো সমুদ্রে ছিলাম। সেন্ট মার্টিনে আমরা থাকতাম, আর ডিপসিতে মধ্য সমুদ্রে গিয়ে আমরা শুটিং করতাম। তা প্রথম কয়েকদিন শুটিং করার পর আর তখন আর কালো মানে মেকআপ দিতে হতো না, একদম চামড়া টামড়া পুরো কালো হয়ে গেল। আর ওই প্রথম কয়েকদিন একটু দাঁতটা একটু লাল দেখাচ্ছিল। প্রতিদিন 20-25টা করে পান খেতাম, গাল টাল ছিলে টিলে একদম বিশ্রী হতো। এরকম 45 দিন চলেছে ওইটা। না, এই যে 20টা করে পান খাওয়া, আমরা একটা পানি খেয়ে সার্ভাইভ করতে পারি না। তো মানুষ কিন্তু জানলো চুন, খয়ের এগুলোতে বেশি করে খেতাম যেন যত তাড়াতাড়ি দাঁতটা। এবং ওই যে দাঁত আমার মানে হাওয়া করার সময় কালো হলো, চান মাঝি ছিল ক্যারেক্টার, ওই চান মাঝির দাঁত আর সাদা হয় না মোটামুটি। এখন একটু হয়েছে, 2 বছর লেগেছে, 1.5 থেকে 2 বছর লেগেছে আমার দাঁত ক্লিন হতে। কারণ যতই ব্রাশ করি, যাই করি না কেন, ওই মানে ওই 40-45 দিনের যে পান খাওয়া। তবে একটা ভালো ইয়ে ছিল, সেটা ভালো বলবো না, জাস্ট হাওয়া সিনেমা করে আসার পর কোভিড শুরু হলো। কোভিডের কারণে 1.5-2 বছর কাজকর্ম সেরকম করতে হয় না, যে কারণে দাঁত ক্লিন হয়ে গেছে। এই যে অজানা কথাগুলো দর্শক জানলো, এটাই হচ্ছে কিন্তু আজকে সার্থকতা, গল্প আর কি, গল্প। যে আসলে আমরা তো চিন্তা করি যে আপনি মনে হয় দাঁতে কালার টালার করে, মানুষ ওটাই কিন্তু জানে। প্রথম দিকে একটু মানে কালার, মুখের মানে ফেসের রং, গায়ে হাত পার রংটা একটু ডার্ক করার জন্য একটু মেকআপ দিতে হতো। কিন্তু 4-5 দিন যাওয়ার পরে রোদে কাজ করার পর ওটা মানে পুরো টুরে একদম অরিজিনাল। এবং ওই কালো রংটা শরীর থেকে যেতে, যেমন হাঁপাতা শার্ট পরতাম আমি ওই চরিত্রের জন্য, একদম মানে শার্ট খুললে পরে সারা শরীর মানে একদম সিল মারার মতো আর কি, পুরো অংশ হাত পা কালো। ফ্লোরিডাতে গেলে হয় বা বিচে গেলে হয়, দেখা যাচ্ছে আপনার এইখান থেকে এই পর্যন্ত কালো আর ভিতরটা পরিষ্কার থাকে, মুখ টুক পুরা থাকে। তো দর্শক কিন্তু পেয়ে গেছে যে আপনার ক্ষুধাটা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার, চরিত্র হয়ে ওঠে। এরকম একটা মুভি ছিল পদাতিক। হ্যাঁ, পদাতিকটা নিয়ে যদি একটু বলেন, কারণ মানুষ মন পুরা, হাওয়া, আয়নাবাজি, পাবলিক সেন্টিমেন্ট বলেন, মানুষ 100% অ্যাকসেপ্ট করেছে। বাট পদাতিকটা মানুষ কিন্তু অনেকেই এখন পর্যন্ত জানে না। যে পদাতিকটা যখন মুক্তি পেল, পদাতিক 2022 সালে সৃজিত মুখার্জির ডিরেকশনে আমার প্রথম, কলকাতাতে আমার ওটাই প্রথম এবং এখন পর্যন্ত শেষ সিনেমা। তারপর আর আমি কাজ করি নাই, একটাই কাজ। তা সেই সৃজিত মুখার্জির সঙ্গে কাজ, এটা একটা উত্তেজনা ছিল যে উনি ওইখানকার একজন বিখ্যাত মানে ডিরেক্টর। কিন্তু চ্যালেঞ্জটা ছিল হচ্ছে মৃণাল সেন সম্পর্কে আমি যতটুকু জানি, এরকম একজন মানে মানে উপমহাদেশের নাম করা একজন নির্মাতা
প্যারালালি তিনজনের নাম বলা হয়, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। তা সেই মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, এবং আমার কাছে মনে হয়েছে আমার অভিনয় জীবনে অভিনয় করা নিয়ে আমি যতটা ভয় পেয়েছি তার সবচেয়ে বেশি ভয় পেয়েছি মৃণাল সেন তার চরিত্রে অভিনয় করার জন্য করতে গিয়ে। তা এই ব্যাপারে সবচেয়ে হেল্প করেছেন আমাকে আমার ডিরেক্টর সৃজিত মুখার্জি। ওই চরিত্রটি হয়ে ওঠা, একজন মানুষের গেট আপ দেওয়ার পর কাছাকাছি লুক তৈরি করে দিল, সেটা তো চেহারা হয়তো কাছাকাছি করা যায়, কিন্তু তার ক্যারেক্টার, তার চরিত্র, চাল চলন, কথাবার্তা, এটা তো অত সহজ কাজ না। এইটার জন্য আবার সেই সময় আমার একটা দুর্ঘটনা ঘটে, আমার বাবা মারা যান। তা ওই শোকের মধ্যে আমি মনোযোগটাও ঠিক মতো দিতে পারছিলাম না। যাক, এত কিছুর পরেও শ্রীদার একদম মানে তার, আমি ধরতে গিয়ে আমি স্বীকার করি যে ওনার কৃতিত্বে আমি আসলে করতে পেরেছি, মৃণাল সেনটা করতে পেরেছি, বা যারা দেখেছেন, যারা একটু ভালো বলেন যে হ্যাঁ ভালো হয়েছে, এটার মানে ক্রেডিট আসলে শ্রীদার প্রতি। প্রবলেম যেটা হলো, যখন এই ছবিটা রিলিজ হলো, কলকাতাতে একটা আন্দোলন চলছিল আর.জি. কর মেডিকেল কলেজের একটা ইনসিডেন্ট, সেটা নিয়ে। তারপর বাংলাদেশে একসঙ্গে রিলিজ হওয়ার কথা ছিল, বাংলাদেশের পলিটিক্যাল কিছু চেঞ্জেসের কারণে বাংলাদেশে আর রিলিজ হলো না, কলকাতাতে ওই আন্দোলনের কারণে। তখন যারা আসলে পদাতিকের মূল দর্শক, সিনেমা হলে যারা তখন আসবে, তখন সিনেমা হলে আর দর্শক আসতো না, সবাই রাস্তায় যেত, হাজার হাজার লাখ লাখ দর্শক তারা রাস্তায় নেমে মিছিল করতো, অবস্থান করতো। এটা দীর্ঘদিন ওটা চলার কারণে ওই সময়টা পদাতিকটার আসলে যেটা এত কষ্ট করে এক্সপেকটেশন, সেই জায়গাটা আসলে আমার কাছে এটা খুব কষ্ট লেগেছে। এখনো তো ওয়ার্ল্ড ওয়াইড আপনারা রিলিজ দিতে পারেন। হ্যাঁ, পরে দিয়েছিল রিলিজ, যেটা এখন বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, এবং সেখান থেকে আমি কোনো ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করি, বা এটা এখন সাকসেস। আর ছবিটা যারা যারা দেখেছেন তাদের, এবং খুব বিখ্যাত মানুষ ছবি দেখার পর আমার সঙ্গে সেটা বলি, চিনতে পারবেন, অপর্ণা সেন একজন বিখ্যাত অভিনেত্রী, উনি স্ট্যাটাস দিয়েছিলেন আমার অভিনয় সম্পর্কে, লিখেছিলেন। সুমন চট্টোপাধ্যায়, কবির সুমন, উনি আমাকে ফোন করে শ্রীদার কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে কথা বলেছেন। সবকিছু মিলে অপর্ণা সেনের সঙ্গে উনি আমার অসম্ভব প্রিয় একজন অভিনেত্রী। তা ওনাদের কাছ থেকে যখন আমি পদাতিক নিয়ে শুনেছি, ভালো লেগেছে ওনাদের, এটা আমার কাছে অনেক। ইভেন আমি আমার গুরু মামুনুর রশিদ, তা মামুন ভাই পদাতিক দেখার পর মানে এত উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং যেহেতু ওনার হাত দিয়ে আমার হাতে করি, ওনার কাছ থেকে আমার অভিনয় শেখা। তা সেই মামুন ভাই যখন পদাতিক দেখার পর, বাংলাদেশে একটা শো হয়েছিল একটা ফেস্টিভ্যালে, মামুন ভাই সেটা দেখেছিলেন। তা সবকিছু মিলিয়েই যাদের বলার, এটা হয়তো মাস পিপলের কাছে হয়তো এই ছবিটা পৌঁছায়নি, বিকজ অফ দুই দেশের, বললাম এই ঝামেলা। আশা করি আমরা দর্শক এটা দেখতে পাবেন, কারণ হচ্ছে যে এটা যেটা এটা কিছুদিনের মধ্যে হয়তো কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসবে, ওটিটি প্ল্যাটফর্মে আসলে তখন দেখাই যাবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যাভিনিউ টু সাকসেসে আজকের অতিথি আছেন চঞ্চল চৌধুরী, যিনি দুই বাংলার সমান জনপ্রিয় একজন অভিনেতা এবং গায়ক, অনেকগুলো বিশেষণ। তো বাকি অংশ আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। ততক্ষণ এটিভিএস এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। চঞ্চল ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি তো বাংলাদেশে অলমোস্ট সবার সাথেই নাটক অভিনয় করেছেন, জয়া আপা, লেডি, আমরা বলি লেডি মেগা স্টার, তো আপার সাথে অনেক শেয়ার করেছেন। জয়া হাসানের সাথে আমি দেবী নামে একটা সিনেমা করেছিলাম, ওই ছবিটাও খুব দর্শক জনপ্রিয় ছিল, এবং এটা নর্থ আমেরিকাতেও দেবীর প্রচুর দর্শক দেখেছিল। হুমায়ুন আহমেদের। তো এরকম আর কোন অ্যাক্ট্রেসের আপনার ইচ্ছা যে আমি কার সাথে? আমি আসলে ব্যক্তিগতভাবে টার্গেট করি না, আমার প্রিয় অভিনেত্রী এখন একজন দুইজন তো না, অনেকে আছেন বাংলাদেশে। এটা ডিফিকাল্ট হয়, কারণ একজন নায়ককে বলা, যদি আপনি বলেন ওকে আমি শাবানার সাথে অভিনয় করতে চাই, সেটাই, বাকিরা সেটা আমার সেরকম ইচ্ছা হয় না যে নির্দিষ্ট কারোর সঙ্গেই শুধু অভিনয় করব। যেমন আমার পছন্দের তালিকা হয়তো বাংলাদেশের টেলিভিশন বলি, ওয়েব সিরিজ বলি বা সিনেমা বলি, সব মিলিয়ে হয়তো 10 জন বা 15 জন প্রিয় অভিনেত্রী আছে, যে যারা বিভিন্ন চরিত্রে করেছেন অলরেডি। হ্যাঁ, সেটা এরকম আছে, এবং তাদের সঙ্গে যখন আমি স্ক্রিন শেয়ার করতে পারি, একসঙ্গে একটা টিমে কাজ করি, তখন ভালো লাগে। এবং আমার কাজগুলোতে যারা থাকেন, বিশেষ করে নাটকের সময় যারা আমরা অভিনয় করেছি এক সময়, আমার কোয়ার্টিস্ট মানে মেল কোয়ার্টিস্টের তালিকাও যেরকম, ফিমেল প্রচুর।
তা ভালো চরিত্রে ভালো অভিনয় যারা করে সবার সাথে আমার কাজ করতে ইচ্ছা করে, আলাদা কোনো একজন বা দুইজন এটা না। আমার চিন্তা থাকে যে ক্যারেক্টারে সে অভিনয় করছে সেই চরিত্রের জন্য আসলে প্রপার কাস্টিংটা দরকার। আচ্ছা, এখন সবাই তো সব চরিত্রের মানানসই না, যেমন আমি সব চরিত্রের সাথে তো মানানসই না। ডিরেক্টর কাস্ট করেন আমাকে, এখন ডিরেক্টর এটা চিন্তা করেন যে আমি চঞ্চল চৌধুরীকে দিয়ে এই চরিত্র নেব তাকে, এটা ডিরেক্টরের ডিসিশন, তারপর হচ্ছে ওই চরিত্রটা আমার হয়ে ওঠা। তা সবাইকে দিয়ে তো সবসময় সব চরিত্র হয় না, সব ডিরেক্টর সব চরিত্রের জন্য আমাকে ডাকবে না। ঠিক মানে নারী চরিত্র বা ফিমেল আর্টিস্টদের ক্ষেত্রে একই কথা না। এটা কিছুটা আপনি অনেক টেকনিক্যালি কথাটা বলেছেন, কারণ আমাদের যারা আমরা অ্যাঙ্কারিং করি বা বড় বড় সেলিব্রিটির সাথে শো করতে হয়, তারা অনেক খুঁচায় টুচায় আর কি একটু কিছু একটা চেষ্টা করে যে বের করার জন্য, যে বলে ফেলে কিনা আসসালামি বা এরকম। না, আমার সুবর্ণাপা থেকে শুরু করে সেই সময় বিপাশা আপা, সমী আপা, মিমি আপা, এটা অভিনেত্রীর লিস্ট বললাম। অ্যাক্টরদের মধ্যে তারপর মানে জাহিদ ভাই ছিলেন, তৌকির ভাই, হাকিম ভাই বা সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ভাই আমার অসম্ভব প্রিয় অভিনেতা, ফরিদ ভাই তো আমাদের কি বলবো লিজেন্ড অ্যাক্টর, এরকম আরো অনেকে, আসাদ ভাই, মানে আমি বললাম না যে সত্যি সত্যি আমি নাম বলে শেষ করতে পারবো না। তার পরের প্রজন্মেরও যারা আছে, জাহিদ ভাইদের পরের প্রজন্ম, ইভেন আমাদের প্রজন্ম বলি বা আমাদের পরের প্রজন্ম, সব জায়গায় আছে। থেকে যে থার্ড জেনারেশন বলে আমরা মামুন রশিদ স্যার থেকে শুরু করে আইজুল হাকিম ভাই, তারপরে আপনারা চঞ্চল চৌধুরী, তারপরের যারা আছেন ইভেন এই যে আলমগীর বা যারা আপনারা আছেন, এদের যারা অভিনেতা এরাও কিন্তু আপনার সাথেই করছে, এখনো কন্টিনিউশনই আপনাদের অনেক করেছি। তো জেনারেশনের কোনো ডেফিনিশন আপনাদের না, জেনারেশনের ক্ষেত্রে নাই। এটা হচ্ছে কি, এটা আসলে একটা পরম্পরা। মানে সত্যি কথা, প্রত্যেকের তো ব্যক্তিগতভাবে যার যার যোগ্যতা অনুযায়ী সে ভালো অভিনয় করবে বা দর্শকের জনপ্রিয়তা সে অর্জন করবে, সেটা তো একটা আছেই। আর আরেকটা হচ্ছে যে এটা কমন একটা রাস্তা, যে কিছু বিষয় আছে যে তাকে সেটাই অনুসরণ করতে হবে। এখন আপনি বাংলাদেশ থেকে ঢাকা থেকে যদি নিউ ইয়র্কে আসতে যান, আপনার একটা বা দুইটা রুট কিন্তু ফিক্সড, ওই রুট ওই রাস্তায় আসতে হবে। এটা তো টেকনিক্যাল কথা। ঠিক তেমনি অভিনয় করতে গেলে পরে ওই বেসিক যে তরিকা বলি অথবা বেসিক যে গাইডলাইন, এটা কিছু আছে কমন। এরপর হচ্ছে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস অথবা তার এক্সট্রা কোয়ালিটিটা সে তার আলাদা কিছু বিষয় তার অ্যাক্টিং এর সাথে যুক্ত করে। অন্য প্রসঙ্গে আসি, যে আমরা জানি এটা একটা দুঃখের বিষয় ছিল যে শুটিং এর সময় আঙ্কেল পরলোক গমন করেছিলেন। তো একটা সময় হয় না যে আমার বাবা কিন্তু স্কুল শিক্ষক ছিলেন, তারপর বিজনেস করেছেন। তো একটা সময় কিন্তু আঙ্কেল প্রথম দিকে ছেড়ে দিয়েছে, ওকে চঞ্চল চৌধুরী যা হোক হোক। যখন একজন সুপার স্টার হয়েছিলেন তখন কি আঙ্কেলকে এরকম শুনেছিলেন যে এই চঞ্চল চৌধুরীর বাবা আসছে ঘাটে? আমরা জানি যতটুকু যে আপনার হাজিরগঞ্জ থেকে শুরু করে ওখানে তো ঘাটের মতো ছিল, বাজার ঘাট হাট। না, প্রথম দিকে একটা কথা কি যে হয়তো ফ্যামিলি থেকে, আর আমাদের বললাম না যে নিম্ন মধ্যবিত্ত একটা গ্রামের পরিবার, সে শিল্প সাহিত্য নিয়ে এত কিছু চিন্তা করার তার আসলে সময় ছিল না। সে শিল্পের থেকে জীবন বেঁচে থাকা, তাকে মানুষ করা, তারা যেন ভবিষ্যতে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই টার্গেটটাই প্রত্যেক গার্জিয়ানের থাকে। তা কিন্তু তারা আবার বাধাও দেয়নি। আমি সবচেয়ে হ্যাপি যে আমার ফ্যামিলির কেউ আমাকে কোনোদিন আমার স্বাধীনতার উপর কোনোদিন হস্তক্ষেপ করেনি। আমি চারুকলায় পড়েছি, সেটা নিয়ে কেউ বাধা দেয়নি। কারণ যে সময় আমি চারুকলায় পড়েছি আমাদের গ্রামগঞ্জে, আমি পড়াশোনায় খারাপ ছিলাম না, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি হয়তো ওই ডাক্তার ইঞ্জিনিয়ার এরকমই বাবা মার, ওইটা হয়তো হতো কি হতো না জানি না, কিন্তু রাস্তাটা কিন্তু ওই দিকেই যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা না করে আমি জেনারেল লাইনে পড়াশোনা না করে আমি চারুকলায় ভর্তি হলাম। তারপরে আমি আসলাম অভিনয়, আমি মঞ্চনাটক করলাম। তা এটা তো আসলে সেই সময়, এটা আমি যখন বলছি এটা 1990 বা ওই 90-এর দশকের কথা। এই যে ফ্যামিলি যে বাধা দেয়নি, আমাকে সাপোর্ট করেছে, এটাই সবচেয়ে। এটা না করলে আমি আজকে হয়তো যতটুকু অর্জন করেছি এটুকু পারতাম না। চঞ্চল ভাই, এটা যেহেতু কমার্শিয়াল প্রোগ্রাম, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তো বাকি অংশ আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। ততক্ষণ এটিভিএস এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। চঞ্চল ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যখন একজন সুপার স্টার হয়েছিলেন তখন কি আঙ্কেলকে এরকম শুনেছিলেন যে এই চঞ্চল চৌধুরীর বাবা আসছে? আপনি তো স্টার সুপারস্টার বলছেন, ওটার কথা আমি বলছি না। যখন আমি অভিনয় একটু একটু করে সফল হতে থাকলাম, আমার একটু পরিচিতি বাড়তে থাকলো,
দূর দূরান্ত থেকে আমার বাবা মাকে দেখতে আমার গ্রামে মানুষ আছে, চঞ্চল চৌধুরীর বাড়িতে যাব, চঞ্চল চৌধুরীর বাবা মাকে দেখতে যাব। আমি তো বাড়িতে বছরে 2-3 বার যাই, 2 ঈদের ছুটিতে যাই অথবা দুর্গাপূজার সময় একটা বড় ছুটি পাই ফুল ফ্যামিলি নিয়ে, তখন যাই। এছাড়া খুব বেশি যাওয়া হয় না, বা পারিবারিক কোনো ওকেশন ছাড়া। তো এই 4-5 বার ম্যাক্সিমাম বছরে যাই। সারা বছর বাড়িতে কিন্তু লোকজন আসতে থাকে এবং আমাদের বাড়িটা দেখার জন্য আসে, বাবা মাকে দেখার জন্য আসে, আমার ভাই বোন যেখানে যে কাজ করে। এটা আপনার, এটা আমি আমার একটা ফ্রেন্ড আপনাকে বলছিলেন যে আমরা তো বন্ধু বান্ধব মিলে চঞ্চল চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম বাড়ি দেখতে। চঞ্চল চৌধুরীকে কিন্তু দেখতে যায়নি, চঞ্চল চৌধুরীর বাড়ি দেখতে গিয়েছে। এটাই কিন্তু আপনার বড় পাওয়া। এটা আমার বাবা মা এবং বাবা যতদিন বেঁচে ছিলেন শেষের 5-10 বছরে আমার এই সফলতা নিয়ে বাবা অনেক গর্ব করতেন। মা এখনো বেঁচে আছেন এবং মোটামুটি বার্ধক্য, হ্যাঁ মোটামুটি সুস্থ আছেন। কিন্তু আমি দেখেছি যে আমার এই এখানে দাঁড়িয়ে থাকা, এই জায়গা পৌঁছানোটাকে পরিবার, আমার পরিবারের সবাই, এছাড়া আমার নিজের ফ্যামিলি, আমার স্ত্রী বলি, আমার সন্তান বলি, আমার সেও খুব আমাকে নিয়ে তার আলাদা মানে প্রাউড ফিল করে। সে পরিবারের মানুষ যদি সাপোর্ট করে তাহলেই আসলে করা সম্ভব। সাকসেসের আপনার এই সাকসেসটা আসলে একা একা আসে না। আর আমি যতটুকু সাকসেসফুল, আপনি যেটা প্রথমেই বলছিলেন যে ব্যাখ্যা দিচ্ছিলেন, আমি ভাবছিলাম যে আপনার কি অ্যাভিনিউ টু সাকসেস, মানে এটা তো এই শব্দটা কিন্তু আমার কাছে অনেক বড় শব্দ, অনেক বড় শব্দ। এবং এটার সাথে আসলে আমি আমার এখানে উপস্থিতি আসলে মানানসই কিনা আমি জানি না। যে খুব আপনার কথা শুনে আমি এত বর্ণনা দিচ্ছিলেন, আমার হাসি পাচ্ছিল বা লজ্জা পাচ্ছিল যে আসলে কি আমি তাই, যে কারণে আপনি আপনার এরকম একটা প্রোগ্রামে, যে প্রোগ্রামের মানে লাইনটা হচ্ছে অ্যাভিনিউ টু সাকসেস, তা আমার এমন কোনো সাকসেস নাই, আমি কখনোই মানে ভাবি না যে আমি অনেক বড় সাকসেসফুল একজন মানুষ। আমি চেষ্টা করেছি সেই অনুযায়ী আমার যতটুকু। ভাই একটা জিনিস আমি বলি, আমরাও ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র মানুষ। আর একটা কথা আমি আপনাকে বলি, আপনি কিন্তু এই রাস্তার মানুষ, অ্যাভিনিউ টু সাকসেস। আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি এই নিউ ইয়র্কে আমাদের মানে বাঙালি কমিউনিটিতে যে কয়জন সুপ্রতিষ্ঠিত মানুষ আছেন কাজ করে মানে নিজের পায়ে দাঁড়ানো এবং স্ট্রাগল করে এবং বড় একটি জায়গা, তার মধ্যে ওয়ান অফ দেম আপনি। এটা আমি কিন্তু জানি। তা এটা হচ্ছে আপনি সেই প্রক্রিয়াটা জানেন, আপনিও একটা প্রক্রিয়া। আপনি যেহেতু বলেন আমার বাড়ি আপনার বাড়ি দুজনেরই পাবনার, আমরা কিন্তু ওই কাদামাটি ওই গ্রাম থেকে আসে এবং সম্ভবত আপনার আমার বয়সও কাছাকাছি হবে। তা সেই সময় আমাদের গ্রামগঞ্জে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, লেখাপড়া করতাম আমরা হারিকেনের আলোতে। ঢাকা থেকে গেলে অনেক সময় জুতা বৃষ্টির কাদার সিজনে তো জুতা পাই দিয়ে, রাস্তা তো মাটির রাস্তা ছিল না আমার। তো সেখান থেকে আপনি একটা জায়গায় আসছেন, তো আপনারও কিন্তু অনেক বিশাল অ্যাচিভমেন্ট আছে। না আমার অ্যাচিভমেন্ট সেটা তো আপনি, যেমন আপনার কথাটা আসলে আপনি যতটুকু সাকসেস, আমাদের এই শোটার নামই দিয়েছে অ্যাভিনিউ টু সাকসেস। এর কারণ হচ্ছে যে শুধু আপনি টাকা পয়সা দিয়ে যে সাকসেস তা না, আমরা এই সাকসেসটাকে 3টা ক্যাটাগরিতে দেখি। এটা হচ্ছে যে জনপ্রিয় কিনা, ভালো কাজের সাকসেস কিনা, এবং মানুষ ওনাকে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আমরা যতগুলো শোতে গেস্টকে ইনভাইট করে, এই শোটা আসলে খুব স্টুডিও বেস, মানে সেকেন্ড হলো ঋতুপর্ণা দিছিল আর আপনি, আমরা ওখানে গিয়ে করি। যেহেতু আমাদের এখন হচ্ছে না বাংলাদেশে গিয়ে আপনার সাকসেস স্টোরিটা শোনা, আপনাকে পেয়ে গেছি, তাই আমরা যতগুলো শো করেছি সব পুরা ইউনিট তার ওখানে গিয়ে করেছে। কানিজ আলমাস খান বলেন, কাতারের একজন বড় মানুষ, টরেন্টোর একজন। আমি আপনাকে থ্যাঙ্কস দিই যে আপনি এই কাতারে আমাকে স্মরণ করে এখানে ডেকে এনে হলে পরেও আপনি আমার ইন্টারভিউ করছেন বা আমার কথাগুলো শুনছেন, বা আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে আমি শোনাতে পারছি। না, দর্শক 2টা জিনিস কিন্তু আজকে পেয়েছে, যে একজন চঞ্চল চৌধুরী 10 বছর স্ট্রাগল করেছে, থিয়েটার শিখে আজকে এখানে এসছে। নট দ্যাট যে এখন অনেক অ্যাক্টর কি হয় যে আমার 200 কোটি টাকা আছে, 5 কোটি আমি ইনভেস্ট করে আমি হিরো হয়ে গেলাম বা আমি। তবে আমি আপনাকে আরেকটু স্ট্রাগলের গল্প শোনাই। সেটা হচ্ছে ওই যে প্রথমেই যে কথাটা, এটা প্রতিদিনই নিজেই কয়েকবার করে মনে করি, যেখানেই পৌঁছাই না কেন, ওই নজরটা তো আসলে যেখান থেকে আসছি ওই দিকেই দৃষ্টিটা আগে থাকে। যে আর্থিক দৈন্যতার ভেতর দিয়ে আমরা বা অসচ্ছলতার ভেতর দিয়ে বড় হয়েছি, সেখান থেকে প্রথম টার্গেট ছিল হচ্ছে যে বেঁচে থাকবো কিভাবে। আমার কিন্তু ঢাকা শহরে আমি যখন আসছি চারুকলায় ভর্তি, আমার স্পষ্ট মনে আছে 200 কি 300 টাকা পকেটে নিয়ে আসা। আমি এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার প্রথম মাসটা বোধহয় আমার ভাই তখন ডাক্তারি পাশ করে সবে মাত্র ঢাকাতে এসছে, প্রথম মাসে বোধহয় 500 টাকা আমি ওর কাছ থেকে নিয়েছিলাম মাসের টোটাল খরচের জন্য। পরের মাস থেকে আমি এসে একটা টিউশনি শুরু করি।
এবং সেই টিউশনি করেছি কিন্তু আমি দীর্ঘদিন এবং জেনারেল টিউশনি করতাম। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সব সাবজেক্ট পড়াতাম, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, একটা সুবিধা ছিল। তারপর চারুকলায় ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন চারুকলার টিউশনি শুরু করলাম সাথে। চারুকলার টিউশনির সুবিধা ছিল যে সপ্তাহে একদিন করে আর কি টিউশনিতে যেতে হতো, সেই সাথে জেনারেল টিউশনি করতাম। তার মানে আমি যে ঢাকা আসছি ওই যে 150, 200 বা 300 টাকা পকেটে করে, তারপর থেকে কিন্তু আমি আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে কোনো 5টা পয়সাও নেই। যা কিছু ঢাকা শহরে, হ্যাঁ আমার সাথে অনেক মানুষ ছিল যাদের মাধ্যমে, যাদের সাথে কাজ করে হয়তো আমি আজকে আমার যতটুকু পরিচিতি বা সুনাম অথবা অর্থনৈতিক যে সচ্ছলতা এসছে, এটা কিন্তু একেবারেই স্ট্রাগল, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে করা। এটা চঞ্চল চৌধুরী আসলে মানবিক যে কাজগুলো করেন ওটা কিন্তু পর্দার বাইরে থাকে। 50 বার 60 বার করে আমার গেটের পাশে এসে সবার সাথে ছবি তোলা, হাত নাড়ানো, কথাবার্তা বলা, এই করতে থাকতাম। পর্দা শেয়ার করতে চান যে এরকম একজন মেগা স্টার বা স্টার হলে পারে ছবি? শাকিব খানেরও ইচ্ছা ছিল অনেকদিন আমার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করার, আমারও ইচ্ছা ছিল, আমরা করেছি। যে কাজগুলো আমি করি এই কাজগুলোর সঙ্গে যেন ওর একটা আত্মিক যোগাযোগ থাকে। দম নামে একটা সিনেমাতে আফরান নিশোর আমি একসঙ্গে কাজ করছি। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।